শুভ সময়। স্ক্রিনের সামনে যারা উপস্থিত আছেন এবং পরে যারা ধারণকৃত অনুষ্ঠান দেখবেন, কবিতায়নের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সবাইকে আন্তরিক অভিনন্দন। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে কবিতায়ন স্মরণ করতে চায় ও শ্রদ্ধা জানাতে চায় স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সেই অমর চেতনায় বিশ্বাসী লক্ষ লক্ষ আত্মত্যাগী মানুষকে, যারা প্রাণ দিয়েছিলেন স্বাধীনতার বেদিমূলে। তাদের এই ত্যাগ ছিল আমাদের এবং আগামী প্রজন্মের জন্য। এই আন্দোলন ও সংগ্রামের ধারায় প্রথমে 52 ভাষা আন্দোলন ও পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনা তিল তিল করে গড়ে ওঠে। আজকে কবিতায়নের নিয়মিত সদস্যদের পাশাপাশি কবিতায়নের বন্ধু ও শুভানুধ্যায়ীদের কিছু পরিবেশনা রয়েছে। অতিথিবৃন্দ যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন তন্নি প্রিয়া দাস, রাজীব ইসলাম এবং লুৎফর রহমান খান। শুরু করছি প্রথমেই 3টি কবিতার আবৃত্তি দিয়ে। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দেহি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়তে থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান? তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে
উর্বর বলি। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদী উর্মিমালার মন ভোলানোর সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। ছড়ায় পাহাড় সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে, বাতাস তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। গাছের গানে মুক্ত পাতা মুক্ত স্বর্ণলতা, ছন্দ সুরের ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নই নৈক পাহাড়, ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের গান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। কতদিন কোথাও ফোটে না ফুল, দেখি শুধু অস্ত্রের উল্লাস। দেখি মার্চ পাস্ট, লেফট রাইট, কুচকাওয়াজ। স্বর্ণ চাপার বদলে দেখি মাথা উঁচু করে আছে হেলমেট। ফুলের কুঁড়ির কোনো চিহ্নই নেই, গাছের আড়ালে থেকে উঁকি দেয় চকচকে নল। যেখানে ফুটতো ঠিক জুঁই বেলি রঙিন গোলাপ, এখন সেখানে দেখি শোভা পাচ্ছে বারুদ ও বুলে। প্রকৃতই ফুলের দুর্ভিক্ষে আজ বিরান এ দেশ। কোথাও সামান্য কোনো সবুজ অঞ্চল নেই, খাদ্য নেই, শুধু কংক্রিট পাথর আর ভয়াল আগুন। এখানে কারফিউ ঘেরা রাতে নিষিদ্ধ পূর্ণিমা। আজ গানের বদলে মুহুর্মুহু মেশিন গানের শব্দ, সারাক্ষণ বিউগেল, সাইরেন আর বিকট হুইসেল। বুঝি কোথাও ফুলের কোনো অস্তিত্বই নেই। ফুলের শরীর ভেদ করে জিরাফের মতো আজ অস্ত্রই বাগিয়েছে গ্রীবা। পাতার প্রতীক তাই ভুলে গেছি, দেখে দেখে অস্ত্রের মডেল। খেলনার দোকানগুলিতে একটিও গিটার পুতুল কিংবা ফুল পাখি নেই। শিশুদের জন্য শোকেসে সাজানো শুধু অস্ত্রের সম্ভার। বাইরে বাতাস শ্বাসরুদ্ধকর, রাজপথে সারি সারি বুট, সব কিছু ছেয়ে আছে অস্ত্রেরই বিশাল ডালপালা। কোথাও কোথাও ফোটে না ফুল, কোথাও শুনি না আর হৃদয়ের ভাষা। কেবল তাকিয়ে দেখি মার্চ পাস্ট, কুচকাওয়াজ, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। এই রক্তাক্ত মাটিতে আর ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস। আমাদের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, কৃষক, শ্রমিক, সমস্ত মেহনতি মানুষ, বাংলাদেশের আপামর জনতা স্বাধিকার থেকে স্বাধীনতা অর্জনের মূল কারিগর। কবির ভাবনায় গণ অভ্যুত্থান, মুক্তিচেতনা ও সংগ্রাম বারবার উঠে এসেছে। এবার 3টি কবিতা এবং তার পিছনে কবির নিজস্ব চিন্তা ও লেখার পটভূমি নিয়ে দু একটি কথা শুনব। বাংলাদেশের স্বাধীনতার পটভূমিতে বেশ কিছু অজর অমর কবিতা লেখা হয়েছে।
এরকম 3টি কবিতা আমরা শুনব এই পর্বে, সেই সাথে কিছু প্রাসঙ্গিক আলোচনা। কবিতাগুলির গভীরে রয়েছে ভিয়েতনাম যুদ্ধ থেকে উৎসারিত প্রেরণা, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পাথেয় ছিল। 1969 সালের 20 জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের কাছে পুলিশের গুলিতে নিহত হন বামপন্থী চেতনায় উদ্দীপ্ত ছাত্রনেতা আসাদুজ্জামান। তাঁর মৃত্যু পরবর্তী প্রতিক্রিয়ায় দেশ জুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছিল তা স্বাধীনতা সংগ্রামকে তুমুলভাবে গতিশীল করেছিল। জনগণের স্বতঃস্ফূর্ততায় মোহাম্মদপুরের আইয়ুব গেটের নাম হয়ে যায় আসাদ গেট। আসাদের গ্রামের বাড়ির কাছে হাতির দিয়াতে একটি বড় হাট বসে। নিজের মৃত্যুর 1 মাস আগে হাতির দিয়াতে ডাকা এক হরতালে প্রধান আয়োজক ছিলেন আসাদ। সেই হরতালে পুলিশ কেড়ে নেয় 3 জনের প্রাণ। আহত হয়েছিলেন আসাদ নিজেও। মাত্র 1 মাস পরেই ঢাকার মিছিলে আসাদের মৃত্যুর পর তাঁর স্মরণে স্লোগান ওঠে, ইতিহাসের 2টি নাম, হাতির দিয়া, ভিয়েতনাম। আসাদের রক্তমাখা শার্ট নিয়ে মিছিলে অসংখ্য ছাত্র জনতার ঢল নেমেছিল ঢাকার রাজপথে। কবি শামসুর রহমান সেই সময়ের শোকতপ্ত অথচ দুর্বিনীত অনুভূতিকে ধরে রেখেছেন আসাদের শার্ট কবিতায়। গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো, কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম। কখনো হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয়সী জননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চুড়োয়, গমগমে ভিনিউর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে। চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে এক খণ্ড বস্ত্র মানবিক। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। 71-এর শেষ দিকে ভারতের সহায়তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন সমাপ্তি লগ্নে পাক ভারত যুদ্ধ শুরু হয়েছে, তখন পাকিস্তানের শক্তি বৃদ্ধির প্রচেষ্টায় 7ম নৌবহরকে বঙ্গোপসাগরে পাঠায় যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম যুদ্ধে যে আগ্রাসী ভূমিকায় যুক্তরাষ্ট্রকে দেখা গিয়েছিল পুরো 60-এর দশক জুড়ে, 7ম নৌবহরের আগমন ছিল তারই সম্প্রসারণ। তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। কবি নির্মলেন্দু গুণ তাঁর উপলব্ধি থেকে লিখলেন একটি অসাধারণ প্রতীকী কবিতা, নাম নিক্সনের জাহাজ। এই কবিতায় আমরা পেয়েছি ব্রজেন দাসকে, যে বাঙালি সাঁতারু। সাঁতার শিখেছিলেন বুড়িগঙ্গায়, শীতলক্ষায়। পরে ইংলিশ চ্যানেল পার হয়ে রেকর্ড করে বিশ্বখ্যাত হয়েছিলেন। এই কবিতাটির একটি অপূর্ব চরণ, ট্রিসিয়া তোমার জাহাজগুলোকে রেশমের চুলে বাঁধো। ট্রিসিয়া অর্থাৎ প্যাট্রিসিয়া
নামটি নিক্সনের ছোট মেয়ের, যার চুল ছিল সোনালি। এই কবিতাটিতে ফুটে উঠেছে বাঙালির তথা বিশ্ব মানবতার শান্তি ও নিরাপত্তার জন্য কবি হৃদয়ের আকুল আকুতি। কবিতাটি শুনি। ব্রজেন দাসের মতো দ্রুতগতি এক একটি জাহাজ হিংস্র তিমির মতো ধেয়ে আসছে সমুদ্রে চলে। ট্রিসিয়া, তোমার জাহাজগুলোকে ফেরাও। তুমি জানো না কি ভয়ঙ্কর এ জাহাজগুলো। আমার বুকের মধ্যে সরাসরি ঢুকে যেতে পারে, যেখানে তোমার মতো সোনালি চুলের শস্য, বাংলার আকাশ ভরা শুভ্র মেঘমালা। ট্রিসিয়া, তোমার জাহাজগুলোকে ফেরাও। আমাকে হত্যার জন্য কি দারুণ ষড়যন্ত্র, কি ঘৃণ্য আয়োজন আমেরিকার গোপন বন্দরে। একে একে 5টি জাহাজ এসে গর্ভে তুলে নিয়েছে সন্তান। ব্রজেন দাসের মতো দ্রুত গতি এক একটি জাহাজ ব্রজেনের হত্যাকারী হতে হিংস্র তিমির মতো ধেয়ে আসছে সমুদ্রে চলে। আমার বুকের মধ্যে তার উদ্ধত মৃত্যুর ছায়া, আমার হৃদয়ের মধ্যে তার অবদমনের সদা জাগ্রত ভীতিমূল। আমার জন্মভূমি হাঁ করা হাঙরের মুখে তোমার চুলের মতো বারবার কেঁপে উঠছে। ট্রিসিয়া, তোমার জাহাজগুলোকে রেশমের চুলে বাঁধো। ট্রিসিয়া, তোমার জাহাজগুলোকে ফেরাও। ভিয়েতনামে মার্কিন ভূমিকার বিরুদ্ধে কলম ধরেছেন অনেকে। তাদের মধ্যে বিশেষভাবে স্মরণীয় একজনের নাম বারবারা বিডলার। মার্কিনিরা ভিয়েতনামের জনবসতিতে বিধ্বংসী নাপাম বোমা ফেলছিল। প্রতিবাদ জানিয়ে ফ্লোরিডা রাজ্যের 12 বছরের মেয়ে বারবারা একটি কবিতা লেখে 1967 সালে, যার শেষ কটি লাইন ছিল: A rag, fire black, fluttered. A curl of smoke rose from a lone rice stem. The forest lay singed, seared. A hut crumbled, and all was still. Listen, Americans, listen clear and long. The children are screaming in the jungles of Haiphong. এই কবিতাটি পড়ে ভিয়েতনামের বিখ্যাত কবি হুই ক্যান তাঁর কবিতায় লেখেন: Little Barbara, the fire of your poem scorches the demons and drives them wild. They can ban poetry, but how can they ban the truth that blazes even in little children's hearts? সারা বিশ্বে সাড়া জাগিয়েছিল কবিতা দুটি। বাংলাদেশের কবি আসাদ চৌধুরী তাঁর একটি কবিতায় আহ্বান করলেন বারবারা বিডলারকে, স্মরণ করলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগণিত শহীদের আত্মত্যাগের কথা, নির্বাসিত শরণার্থীদের দুর্বিষহ জীবনের কথা, ধর্ষিতা নারীদের নির্মম অভিজ্ঞতার কথা।
স্বাধীনতা সংগ্রামের মর্মস্পর্শী ইতিহাস আর সুন্দর সম্ভাবনার প্রত্যয় প্রাঞ্জলভাবে চিত্রিত হয়েছে আসাদ চৌধুরীর সেই কালজয়ী কবিতায়, যার শিরোনাম বারবারা বিডলারকে। এই কবিতা দিয়েই আমাদের এই পর্বটি সমাপ্তি। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি। আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মায়ের সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত ব্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সর মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্যমতো ঘরবাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেঁতলে দেয়। 2 উইমেন ছবিটা দেখেছো বারবারা? গির্জায় ধর্ষিতা সোফিয়া লোরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা, এসো। রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই। বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্যকিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। বাংলাদেশের ইতিহাস সংগ্রামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস অর্জনের ইতিহাস, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। সেই ইতিহাসের পথ পরিক্রমায় আজ আমরা বিজয়ের 50 বছর উদযাপনের দ্বার প্রান্তে। এই ক্ষণে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব লাখ লাখ শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং কয়েক লাখ মা বোন, যারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন একটি স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডের জন্য। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।
এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়। সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কথা ছিল, একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল, একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন, পেয়েছি পেয়েছি। কথা ছিল, একটি পতাকা পেলে পাতাকুড়ুনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্যাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকি রমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। আমার মায়ের সোনার নোলো হারিয়ে গেল শেষে। হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী,
হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ দিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাক পাখালি, বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিন্দেছি, নোলক পরি না তো। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো, বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক। হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। যখনই বাঙালিরা স্বাধীনতা চেয়েছে, তখনই তাদের উপর নেমে এসেছে নিপীড়ন ও নির্যাতন। 25শে মার্চ 1971 মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। এই দিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রি। জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছ পথে। স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও। তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রাত্যহিক বাহুর পেশিতে, জীবনের রাজপথে, মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। তোমার হাঁ করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন। ছিল ধর্মঘট, ছিল কারখানার ধুলো। তুমি বেঁচে ছিলে মানুষের কলকোলাহলে। জননীর নাভিমূলে ক্ষতচিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছ, সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো? জননীর নাভিমূল থেকে ক্ষতচিহ্ন মুছে দিয়ে উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা বেঁচে থাকা, হে আমার দুঃখ। স্বাধীনতা, তুমিও পোশাক পরো, ক্ষান্ত করো উলঙ্গ ভ্রমণ, নয়তো আমারও শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা। বলো উলঙ্গতা স্বাধীনতা নয়, বলো দুঃখ কোনো স্বাধীনতা নয়, বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয়, বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয়। জননীর নাভিমূল ছিন্ন করা রক্তজ কিশোর তুমি স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রেমে, বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে, শব্দে, যৌবনে, কবিতায়। জামগাছের ডালটা তথাস্তু বলবার ভঙ্গিতে ঝুঁকে থাকে বাড়ির ছাদে, আর জন্ম জন্মান্তর পাড়ি দেয়া বাতাস দিব্যি হুটোপুটি লাগিয়ে দেয় কার্নিশে। গলিতে একটা মাতাল কারো উদ্দেশ্যে গালাগালের নর্দমা বইয়ে দিল, ঠিক বোঝা গেল না। দূরে একটা কুকুর রাস্তাকে কেমন রহস্যময় করে কাঁদতে থাকে, একটানা করুণ কাহিনীর মতো। ওগো,
তুমি আরো সব ঝুট ঝামেলায় যেও না, আমার বড় ভয় করে। কি দরকার এক হাঁটু ধুলো ভেঙে অজপাড়া গায়ে ঘুরে বেড়াবার, না খেয়ে আতপেটা খেয়ে, খামোখা গলির মোড়ে মোড়ে লোকেদের সমাজ পাল্টাবার মন্ত্র চপিয়ে অথবা সরকার বদলের ডাক দিয়ে নিজেদেরই বিপদ ডেকে আনবার কি দরকার? তোমার একটা কিছু হলে আমরা বসবো পথে, এই সহিংসী ভাবনাকে তুমি মোটেও আনো না আমলে। ওগো, তোমার পায়ে পড়ি, আর তুমি যেও না মিটিংয়ে মিছিলে। এই বলে রোমানা শয্যায় স্বামীকে মেয়েলি মুদ্রায় আলিঙ্গনে বাঁধে গার্হস্থ প্রেমে বুঁদ হয়ে। তার জাভেদের মুখে এক ফালি হাসি চিকিয়ে ওঠে, কিন্তু সে মুখ খোলে না। রোমানার চোখে চোখ রেখে ওর ঠোঁটে আলতো ছুঁয়ে দেয় তর্জনী। নারীর চোখ বুঁজে আসে, পুরুষের দৃষ্টি পর্যটক, নক্ষত্র ভরা আকাশে। একদা যেখানে ছিল ডুমুর গাছটা, এখন নেই। সেখানে দৃষ্টি মেলে দিয়ে কি যেন ভাবছিল তার নিঃসঙ্গতার মণ্ডলে ঘুরপাক খেতে খেতে। হঠাৎ এই মধ্যরাতে এত জোরে দরজায় কড়া নাড়ে কে? জাভেদ তড়াক করে চিতাবাঘের ধরনে লাফিয়ে ওঠে বিছানা ছেড়ে। জানালা দিয়ে দেখে বাইরে ঘাপটি মেরে থাকা কালো ষাঁড়ের মতো একটা পুলিশ ভ্যান। দূরের আকাশে তারামণ্ডলী বর ঠকানো আসর জমিয়ে মিটিমিটি হাসছে, আর জানালার ধারে দাঁড়িয়ে থাকা মানুষটা ভাবছে কি করে লকলোকে জিভ ডালকুত্তাদের চোখে ধুলো দিয়ে নড়বড়ে পুরনো দেয়ালটা টপকিয়ে আগামী বাংলাদেশের কাঁধে কাঁধ মিলিয়ে মাথা উঁচিয়ে হেঁটে গিয়ে শপথ নেবে শহীদ মিনারে আবার নতুন করে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তাঁর চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর
রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে বিশ্বের অনেক দেশের নামকরা শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য নিউ ইয়র্কে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ, লন্ডনে আয়োজিত গুড বাই সামার কনসার্ট এবং জোয়ান বায়াজের বিখ্যাত গান বাংলাদেশ এর লং প্লে রিলিজ। আমরা এইবার জোয়ান বায়াজের কথাগুলো আবৃত্তি হিসেবে শুনব। Bangladesh, Bangladesh. When the sun sinks in the west, die a million people of the Bangladesh. The story of Bangladesh is an ancient one again made fresh by blind men who carry out commands which flow out of the laws upon which nation stands, which say to sacrifice a people for a land. Once again we stand aside and watch the families crucified, see a teenage mother's vacant eyes as she watches her feeble baby try to fight monsoon rains and cholera flies. And the students at the university, asleep at night quite peacefully. The soldiers came and shot them in their beds, and terror took the dorm, awakening shrieks of dread, and silent frozen forms and pillows drenched in red. Did you hear about the army officer's plea for donors' blood? It was given willingly by boys who took the needles in their veins, and from their bodies every drop of blood was drained. No time to comprehend, and there was little pain. And so the story of Bangladesh is an ancient one again made fresh by all who carry out commands which flow out of the laws upon which nation stands, which say to sacrifice a people for a land. Bangladesh, Bangladesh, when the sun sinks in the west, die a million people of the Bangladesh. একটি ফুলকে বাঁচাবার জন্য, একটি মুখে হাসি ফোটাবার জন্য মুক্তিকামী বাঙালি অস্ত্র ধরে। শুরু হয় মুক্তিযুদ্ধ। এখন আমরা 3টি পাঠ শুনব। এই 3টি পাঠেই ৭১-এর সেই ঐতিহাসিক দিনগুলোর খণ্ডচিত্র উঠে এসেছে। প্রথমে ৭১-এর রণাঙ্গন থেকে লেখা একজন বীর মুক্তিযোদ্ধার চিঠি, তারপরে শহীদ জননীর ডায়েরির একটি দিনের ঘটনাপঞ্জি এবং শেষে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নির্বাচিত অংশবিশেষ। ৩রা অগাস্ট ১৯৭১। স্নেহের ছোট ভাই বাবুল, লিখার শুরুতে আমার স্নেহাশিস দোয়া নিও। আব্বাকে আমার সালাম ও কদম্বুসি বলিও, আম্মাকেও আমার সালাম ও কদম্বুসি বলিও। আমি তোমাদেরকে না বলিয়া ভারত চলিয়া আসিয়াছি, হরিণা ক্যাম্পে আছি। আমার জন্য কোনো চিন্তা করিও না। আমি স্বপন চৌধুরীর অধীনে আছি। রূপেন চৌধুরী হরিণা ক্যাম্পের যুব প্রশিক্ষণ শিবিরের দায়িত্বে আছে। আমাকে বেশ স্নেহ করে। আমার কাজ শুধু ক্যাম্পের ভিতর। আমার জন্য কোনো চিন্তা করিও না। এখানে আসিয়া বহু বড় বড় ছাত্রনেতার সহিত পরিচয় হইয়াছে। রব ভাই, রাজ্জাক ভাই, তোফায়েল ভাই, মাখন ভাই, ইনু ভাই ও আমাদের দক্ষিণ পাড়ার মনির আহমেদ, এই সবাইয়ের সহিত আমার দেখা হইয়াছে। সবাই ভালো আছে।
যুদ্ধ যখন শুরু হইয়াছে খুব সাবধানে থাকিবা। না হয় তোমরা নানার বাড়িতে চলিয়া যাও, না হয় রামগড় দিয়া ভারতে চলিয়া আসো। দেশ স্বাধীন করার জন্য দেশের বহু লোকজন এদেশে আসিয়াছে, যুদ্ধ করিতেছে। তোমরা শুধু দোয়া করিবে দেশ যেন তাড়াতাড়ি স্বাধীন হয়। মৌলানা আবদুল্লাহ মুজাহিদ বাহিনীর প্রধান হইয়াছে, সেই আমাদের গরু নিয়া গিয়াছে বলিয়া শুনিয়াছি। চিন্তা করিও না, আল্লাহর কাছে প্রার্থনা করো পাকিস্তানি হানাদার বাহিনী যেন পরাজয় বরণ করে। রাজাকাররা ধান লইয়া গিয়াছে, তাহাও শুনিয়াছি। আদিনাথ কাকা সব ঘটনা বলিয়াছে। শুনিয়া আমার খুবই খারাপ লাগিতেছে। আমার জন্য তোমরা কোনো চিন্তা করিও না। জানিতে পারিলাম মামা আব্দুর রাজ্জাক সাহেব পাক বাহিনীর সাথে যুদ্ধ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া যুদ্ধে শহীদ হইয়াছে। মাকে এই কথা বলিও না। যদি দেশ স্বাধীন হয় তাহা হলে তোমাদের সাথে দেখা হইবে। যুদ্ধে যদি আমি মারাও যাই কোনো চিন্তা করিও না। যদি আমার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়, দেশের মানুষ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পায়, তাহা হইলে আমার আত্মা শান্তি পাইবে। আমার জন্য সবাই দোয়া করিবা। খোদা হাফেজ। তোমার বড় ভাই মোহাম্মদ আইয়ুব খান, মুক্তিবাহিনীর সদস্য, হরিণা যুব প্রশিক্ষণ শিবির, হরিণা, ভারত। 29 আগস্ট, রবিবার, 1971। আজ হাফিজ ঢাকায় এসেছে তার গ্রামের বাড়ি থেকে। বিকেলে হাফিজ এ বাসায় এলো রুমির কাছে এ কয় মাসের সব ঘটনা শুনবে বলে। কিন্তু কোথায় রুমি? সে সকালে নাশতা খেয়ে জিম রিভসের রেকর্ডখানা হাতে করে বেরিয়েছে, বলে গেছে দুপুরে ওদের মিটিং আছে, তারপর ও যাবে চুল্লুর বাসায়। হাফিজকে বললাম, কি জানি কোথায় গেছে, ও কি কিছু বলে আমাকে? কি যে করে বেড়ায় আল্লাহই জানে, সব গোল্লায় গেছে। হাফিজ কাচুমাচু মুখে বলার চেষ্টা করল, যা খুশি যা তা করে বেড়াবার মতো ছেলে রুমি নয়। রুমিরও সন্ধ্যার পর। হাফিজকে দেখে খুশিতে জড়িয়ে ধরে ছাদের ঘরে চলে গেল নিরিবিলি কথা বলার জন্য। রাত 9টায় খেতে ডাকলাম। নেমে রুমি বলল, আম্মা, হাফিজ রাতে থাকবে এখানে, আমাদের গল্প শেষ হয়নি। রুমি জামির ঘরের এক পাশে একটা ক্যাম্প খাট পেতে হাফিজের জন্য বিছানা পাতল রুমি জামি মিলে। তারপর রুমি বলল, আম্মা, মাথাটা কেন জানি খুব দপদপ করছে, ভালো করে বিলি করে দাও তো। আমি রুমির মাথার কাছে বসে ওর চুলে বিলি কাটতে লাগলাম। জামি হাফিজ নিজের নিজের বিছানায় শুয়ে খুব নিচু স্বরে কথা বলতে লাগলো। সাইড টেবিলে রেডিওটাও খোলা রয়েছে। একের পর এক বাংলা গান হচ্ছে, খুব সম্ভব কলকাতা। হঠাৎ কানে এলো ক্ষুদিরামের ফাঁসি সেই বিখ্যাত গানের কয়েকটা লাইন। একবার বিদায় দে মা, ঘুরে আসি, ওমা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। রুমি বলল, কি আশ্চর্য আম্মা, আজকেই দুপুরে এই গানটা শুনেছি রেডিওতেই, কোন স্টেশন থেকে জানি না, আবার এখনো রেডিওতেই। একই দিনে দুবার গানটা শুনলাম, না জানি কপালে কি আছে। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ নিচের গেটে ধমাধম শব্দ আর লোকের গলা শুনে চমকে জেগে উঠলাম। বাড়ির সামনের পূর্তিকের জানালার কাছে উঁকি দিয়ে দেখি, সর্বনাশ, সামনের রাস্তায় মিলিটারি পুলিশ। রাস্তার উজ্জ্বল বাতিতে পরিষ্কার দেখা যাচ্ছে। দৌড়ে রুমিদের ঘরে গিয়ে দেখি ওরা 4 জনই পাথরের মূর্তির মতো ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। ওদের ঘরের পশ্চিমের জানালায় উঁকি দিয়ে দেখলাম পেছনে বজলুর রহমান, সাত্তার ও কাশিম সাহেবদের বাড়িগুলোর সামনের রাস্তাতেও অনেক মিলিটারি পুলিশ। দক্ষিণের জানালা দিয়ে দেখলাম ডাক্তার A.K. খান ও হেশাম সাহেবের বাড়ির সামনের জায়গাটাতেও পুলিশ। উত্তর দিকের জানালা দিয়ে দেখলাম আবার পুরো বাগান ভরে মিলিটারি পুলিশ দাঁড়িয়ে আছে, অর্থাৎ বাড়িটা একেবারে চারদিক দিয়ে ঘিরে ধরেছে।
আবার রুবিদের ঘরে গেলাম। রুবি দু একবার অস্থিরভাবে পায়চারি করে বলল, কোনো দিক দিয়ে পালাবার ফাঁক নেই, মনে হয় 1000 খানেক পুলিশ এসেছে। রাস্তার বাতিগুলো এমন জোরালো, একেবারে দিনের মতো করে রেখেছে। আমি উদ্ভ্রান্তের মতো ঘরের চারদিকে তাকিয়ে ভাববার চেষ্টা করলাম কোনোখান দিয়ে কোনোভাবে রুবিকে পার করে দেয়া যায় কিনা। না, কোনো দিক দিয়ে কোনো ফাঁক নেই। পুরো বাড়িটার যত জানালা সব কটাতে গ্রিল, পুরো বারান্দা কঠিন গ্রিলে আবদ্ধ। ওদিকে সামনের গেটে অসহিষ্ণু হাতের ধমাধম বাড়ি আর ক্রুদ্ধ কণ্ঠের হাতডাক ক্রমেই বেড়ে চলেছে। আমি আর শরীফ পরস্পরের দিকে তাকালাম। এই মুহূর্তে আমার মনের ভেতরে কোনো অনুভূতি আমি টের পাচ্ছি না। ভয়, ভীতি, উদ্বেগ সব ফ্রিজ হয়ে আমি যেন পুতুল নাচের পুতুল হয়ে গেছি। কেউ যেন দড়ি দিয়ে আমাকে ঘোরাচ্ছে, ফেরাচ্ছে, চালাচ্ছে। শরীফের দিকে তাকিয়ে বললাম, চলো সামনের বারান্দায় বেরিয়ে জিজ্ঞেস করি কি চায়। দুজনের প্রত্যেকের ছোট বারান্দায় বেরোলাম। শরীফ বলল, কে ডাকে, কি চান? নিচে থেকে কর্কশ গলায় উর্দুতে কেউ বলল, নিচে এসে দরজা খুলুন, এত দেরি করছেন কেন? শরীফ আবার বলল, ঘুম ভাঙতে দেরি হয়েছে, এত রাতে কি দরকার? এবার অন্য একজন একটু মোলায়েম ভাবে উর্দুতে বলল, বিশেষ কিছু নয়, দরজা খুলুন। আমি আর শরীফ দুজনে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। দেয়ালে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম 12টা বেজে 10 মিনিট। শরীফ দরজা খুলে কলাপসিবল গেটের ভেতর থেকে লাগানো তালা খুলে গেট ফাঁক করল। একজন খুব অল্প বয়সী আর্মি অফিসার দাঁড়িয়ে আছে। তার পাশে ও পেছনে তাগড়া চেহারার অনেকেই। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, হোয়াট ক্যান উই ডু ফর ইউ? অফিসারকে হাত তুলে সালাম দেবার ভঙ্গি করে ইংরেজিতে বলল, আমার নাম ক্যাপ্টেন কাইম, তোমাদের বাড়িটা একটু সার্চ করব। আমি বললাম, কেন, কি জন্য? এমন কিছু না, এই রুটিন সার্চ আর কি। তোমাদের বাড়িতে মানুষ কয়জন, কে কে থাকে? আমি বললাম, আমি, আমার স্বামী, শ্বশুর, 2 ছেলে, ভাস্তে। ছেলেদের নাম কি? রুমি, জানি। ওরা এগিয়ে এলো। ক্যাপ্টেন কায়ুমকে দেখলে মনে হয় কলেজের ছাত্র। ফর্সা, পাতলা গরম, খুব মৃদু স্বরে ধীরে কথা বলে। তার সঙ্গে সুবিদারটি দোহারা, মধ্যবয়সী। উর্দু উচ্চারণ শুনে বোঝা যায় বিহারি। ক্যাপ্টেন কায়ুমের সঙ্গে ওই সুবেদার আর 3-4 জন সশস্ত্র মিলিটারি পুলিশ ঘরের ভেতরে ঢুকল এবং মুহূর্তে কয়েকজন একতলায়, কয়েকজন দোতলায় ছড়িয়ে পড়ল। অভ্যস্ত নিপুণতার সঙ্গে ওরা প্রত্যেকটি ঘরের আলমারি, দেরাজ চেক করে দেখল। পেছনের দরজা খুলে উঠানে উঁকি মারল। বাবার ঘরে পা টিপে টিপে হাঁটল। রুবিদের সবাইকে নাম জিজ্ঞেস করে নিচে নেমে যেতে বলল। আমি প্রায় সবসময় ওদের সঙ্গে সঙ্গে হাঁটছিলাম। জিজ্ঞেস করলাম, কেন, ওদের নিচে যেতে বলছো কেন? ক্যাপ্টেন কাইম বলল, কিছু না, একটুখানি রুটিন ইন্টারোগেশন করব। শরীফের দিকে তাকিয়ে বলল, আপনি নিচে আসুন। ওদের সঙ্গে সঙ্গে আমিও নিচে নেমে এসে দেখলাম রুমি, জামি, মাসুম আর হাফিজ পড়ছে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন কায়ুম পড়ছে এসে শরীফকে বলল, এটা আপনার গাড়ি, চালাতে পারেন? শরীফ ঘাড় নাড়লে সে বলল, আপনি গাড়ি চালিয়ে আমাদের সঙ্গে আসুন। আমি ভয় পেয়ে বলে উঠলাম, কোথায় নিয়ে যাচ্ছেন? ক্যাপ্টেন কায়ুম শান্ত মৃদু স্বরে বলল, এই তো একটু রমনা থানায়, রুটিন ইন্টারোগেশন। 8 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যেই ওরা ফিরে আসবে। ক্যাপ্টেনের ইঙ্গিতে কয়েকজন পুলিশ গাড়ির পেছনে উঠে বসল। আমি ব্যাকুল হয়ে বলে উঠলাম, আমিও যাব আপনাদের সঙ্গে। শরীফ এতক্ষণ একটাও কথা বলেনি। আমার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, তুমি থাকো, বাবা একলা। আমি হঠাৎ যেন সংবেগ পেয়ে নিজেকে সামলে নিলাম। তাকিয়ে দেখলাম কয়েকজন পুলিশ রুমি, জামি
মাসুমদের হাঁটিয়ে রওনা হয়ে গেল। ক্যাপ্টেন কায়ুম শরীফের পাশে সিটে উঠে বসল। শরীফ গাড়ি ব্যাক করে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি খানিকক্ষণ স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলাম সেই শূন্য পড়ছে। তারপর বাড়ির ভেতর ঢুকে সব ঘরে সবগুলো বাতি একে একে জ্বালিয়ে দিতে লাগলাম। সদর দরজা হাট করে খোলা রইল। আমি দোতলায় উঠে গেলাম, তারপর ছাদে গেলাম। ছাদের ঘরের ও বাইরের বাতি দুটো জ্বেলে দিলাম। তারপর আবার একতলায় নেমে পড়ছে গিয়ে দাঁড়ালাম। একবার গলির মাঝখানে দাঁড়াই, আবার পড়ছে ফিরে আসি। মাঝে মাঝে বারান্দায় বসি। 8 ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 1.5 ঘন্টা গেল, ওরা ফিরে আসে না। আমি ঘর বার করতে লাগলাম। আমাদের গলির বিহারি নাইট গার্ডটা মাঝে মাঝে এসে আমাকে বলতে লাগলো, মাইজি আপনি আন্দারে যান। আমি তার কথায় কান দিলাম না। সদর দরজা খোলা রেখে আবার দোতলায় গেলাম, ছাদে গেলাম, আবার নিচে নেমে এলাম। এবার নাইট গার্ড বলল, মাইজি আপনি দরবাজা খোলা রেখে আন্দারে যাবেন না, দরবাজা বন্ধ করিয়ে দেন। আমি এবারও তার কথায় কান দিলাম না। গলি দিয়ে হেঁটে মেইন রোডের মুখ পর্যন্ত গেলাম, আবার ফিরে এলাম। নাইট গার্ডটা এবার একটু বিরক্ত হয়ে বলল, মাইজি আপনি নিন্দ যাবেন না? নিন্দ? ওকে আমার সঙ্গে ইয়ার্কি করছে? ওরা ফিরে না আসা পর্যন্ত আমার চোখে ঘুম কি নামবে? চেয়ারম্যান সাহেব কইলেন, হাসান আলী রাজাকার হইয়া পড়ো। 70 টাকা মাস মাইনা, তার সাথে খোরাকি আর কাপড়। চেয়ারম্যান সাহেব আমার বাপের চেয়ে বেশি নেকবত পরহেজগার লোক। তার ঘরের খাইয়া এত বড় হইলাম, আমার চামড়া দিয়া চেয়ারম্যান সাহেবের জুতা বানাইলেও ঋণ শোধ হয় না। তার কথা ফেলতে পারি না, রাজাকার হইলাম। জুম্মাবাদ চেয়ারম্যান সাহেব আর তার বিবিরে কদম বসি কইরা গাঁটরি মাথায় লইলাম। চেয়ারম্যান সাহেব কইলেন, আল্লাহর হাতে সোপর্দ হাসান আলী, আল্লাহ নেকবান, সাচ্চা দিলে কাম করবা, হালাল পয়সা খাইবা। যাওনের আগে মসজিদে গেলাম দোয়া মাংতে। গিয়া দেহি মাহবুদে ইলাহি মসজিদের মাথার উপর শকুন বইয়া আছে। 2 কুড়ির উপরে বয়স আমার, এত বড় শকুন দেখি নাই। মনটা বড় টানলো, বুকের মধ্যে স্যাত করে উঠল। আরো একবার মসজিদের উপরে শকুন বইছিল। আমি তখন ছোট, চেয়ারম্যান সাহেবের বাড়িতে গরু রাখালের কাম করি। বাপজান কইলেন, হাসান শকুন বইছে মসজিদে, বড় খারাপ নিশানা, কিয়ামত নজদিক, বালা মুসিবত আইব। বাপজানের কথা মিশা হয় নাই। কলেরায় দেশটা সাফা হইয়া গেল। মসজিদে মৌলানা সাহেব কইলেন, হাসান তুমি রাজাকার হইতাছ শুনলাম। হ মৌলানা সাহেব, দোয়া মাংতে আইছি। বালা করছ, পাকিস্তানের খেদমত করো। কিন্তু হাসান আলী একটা কথা। কি কথা মৌলানা সাহেব? শুনতাছি রাজাকার বড় অত্যাচার করে,
মানুষ মারে, লুটপাট করে, ঘর জ্বালায়। দেখো বাবা, সাবধান, আল্লাহর কাছে জবাবদিহি হইবা, আখিরাতে নবীজির শেফায়াত পাইবা না। মনটা খারাপ হইল, কামটা বোধহয় ভুলই হইল। তখনও আমরার গ্রামের মধ্যে রাজাকার দল হয় নাই, আমরা হইলাম প্রথম দল। 7 দিন হইল ট্রেনিং, লেফট রাইট লেফট রাইট। বন্দুক সাফকরণের কায়দা শিখলাম, গুলি চালাইতে শিখলাম, বায়োনেট চার্জ করতে শিখলাম। মিলিটারিরা যত্ন কইরা সব শিখাইল। তারা সব সময় কইতো, তুম সচ্চা পাকিস্তানি, মুক্তি বাহিনী একদম সাফা কর দো। মনটার মধ্যে শান্তি পাই না, বুকটা কান্দে, রাইতে ঘুম হয় না। আমরা সাথে ছিল রাধানগরের কেরামত মওলা, সে আসিল রাজাকার কমান্ডার। আহ, ফেরেস্তার মতো আদমি। আর মার ফতি গান যখন গাইতো, চোখে পানি রাখুন যাইত না। মাঝে মধ্যেই কেরামত ভাইয়ের গান শুনতাম। ও মনা, দেহের ভিতরে অসীন পাখি অসীন সুরে গায়, তার নাগাল পাওয়া দায়। যখন হিন্দুর ঘরে আগুন দেওয়া শুরু হইল, কেরামত ভাই কইলেন, এইটা কি কাণ্ড? কোনো দোষ নাই, কিচ্ছু নাই, ঘরে কেন আগুন দেমু? ওস্তাদজি কইলেন, ও তো হিন্দু হ্যায়, গদ্দার হ্যায়। কেরামত ভাইয়ের সাহসের সীমা নাই, বুক ফুলাইয়া কইল, আগুন নেহি দেঙ্গা। ওস্তাদজি কইলেন, आओ हमारा साथ। কেরামত ভাই গেলেন। 2 দিন পরে তার লাশ নদীতে ভাইসা উঠল। ইয়া মাহবুদ এলাহি, ইয়া পরওয়ারদিগার, কি দেখলাম কি দেখলাম! মাথা একেবারে পেঠিক হইয়া গেল। মিলিটারি যা করে তাই করি। নিজের হাতে আগুন লাগাইলাম সতীশ পালের বাড়ি, কানু চক্রবর্তীর বাড়ি, পণ্ডিত মশাইয়ের বাড়ি। ইস, মনে উঠলেই কলজাটা পুড়ায়। শেষমেশ মিলিটারিরা শরাফত সাহেবের বড় পুলাডারে ধরে আনলো। আহারে, কি কান্দন ছেলের, এখনো চোখে ভাসে। বিএ পাশ দিয়া এমএ পড়ত। যেমন সুন্দর চেহারা, তেমন আচার ব্যাপার। ভদ্রলোকের ছেলে যেমনের হনের তেমন। একদিন বাজারে বইয়া আসি, শরাফত সাহেবের পুলাডার সাথে দেখা। আমারে দেখা কইল, হাসান ভাই ভালো আছেন? আমি একটা কামলা মানুষ, আমারে আপনার কনের কি দরকার? কিন্তু সেই ছেলে শিক্ষিত হইলে কি হইব, মনটা ছিল ফিরিস্তার। আহারে, বন্দুকের সামনে দাঁড়াইয়া কেমন কালা হইয়া গেল চেহারাটা। আমি একটু দূরে খাড়াইয়া আল্লাহ রসুলের নাম নিতাছি। আমার মাথার গন্ডগোল হইয়া গেছে, কি করতাম ভাইবা পাই না। শেষকালে ছেলেটা আমার দিকে চাইয়া কইল, হাসান ভাই আমারে বাঁচান। ক্যাপ্টেন সাহেবের পাও চড়াইয়া ধরলাম, লাভ হইল না। আহারে, হায়রে আমার, কলজাটা পুড়ায়। আমি একটা কুত্তার বাচ্চা, কিছু করবার পারলাম না। সন্ধ্যাকালে শরাফত সাহেবের বাড়িতে গিয়া দেখি ঘর তোর অন্ধকার। ছেলেটার মা একলা বইয়া আছে, তারে কেউ গুলির খবর কয় নাই।
আমার দেখা কইল, ও হাসান, আমার ছেলেরা বাচ্চা আছে, আল্লাহর দোহাই হাসা কথা কইবা। আমি তার পা ছুইয়া কইলাম, আম্মাজি বাচ্চা আছে, আপনি সাইটা দানা পানি খান। সেই রাইতেই গেলাম মসজিদে, পাক কোরআন হাতে লইয়া কিরা কাটলাম। এর শোধ তুলবাম, এর শোধ না তুললে আমার নাম হাসান আলী না, এর শোধ না তুললে আমি বাপের পোলা না, এর শোধ না তুললে আমি বেজন্মা কুত্তা। রাত্রিরে ক্যাম্পে ফিরতেই হামিলদার সাহেব কইলেন, পূর্বের বাংকারে একটা লাশ পইরা আছে, আমি যেন নদীর মধ্যে ফালাইয়া দিয়ে আসি। কি সর্বনাশের কথা! ইয়া মাহবুদে ইলাহি, গিয়া দেখি কবিরাজ চাচার ছোট মাইয়ারা, ফুলের মতো মাইয়া গো, 12-13 বছর বয়স। ইয়া মাহবুদ, ইয়া মাহবুদ, কাপড় দিয়া শৈলা ঢাইকা কইলাম, বই মাফ করিস। এইটা কি, চোখে পানি আসে কেন? আরে পোড়া চোখ, এখন পানি ফালাইয়া কি লাভ? আগে তো দেখলি না, আগে তো আন্ধা হইয়া রইলি। সাথের পুলা পান্ডির বড় পরিশ্রম হইতাছে। আল্লাহ আল্লাহ কইরা যদি রামদিয়া ঘাটে পৌঁছাইতে পারি তয় রক্ষা। ইয়া মাহবুদ, এই পুলা পান্ডিরে বাঁচাইয়া রাইখো গো। গরম পীরে দরগাত সিন্নি মানলাম। আমি 3 কালের বুড়া, আমি মরলে কি? এক চেয়ারম্যান সাহেব ছাড়া কেউ 1 ফোঁটা চোখের পানি ফালাইত না। মরণের পর হাসরের মাঠে যদি কবিরাজ চাচার মাইয়ার সাথে দেখা হয়, তয় মাইয়ার হাত ধইরা কমু, বই শোধ তুলছি, এখন কও তুমি আমারে মাপ দিছো কি দেও নাই? যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালি ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে। 16 ডিসেম্বর 1971 বাংলার দামাল ছেলেরা এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে নিয়ে আসে। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে, এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না।
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোরা কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। মার্চে যে বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল সারা দেশের মাটিতে, 10 মাস 10 দিনেরও কম, মাত্র 9 মাসেই ডিসেম্বরে এসে সে ফসল গোলাজাত করা হলো ঘরে ঘরে। মুক্ত আকাশে উড়ল বাংলা ও বাঙালির জয় পতাকা। উদয়ের পথ রাঙা হলো লক্ষ সূর্যের চোখ ধাঁধানো আলোয়। সেই থেকে ডিসেম্বর মানে মুক্তির মাস, বিজয়ের মাস। অমরাত্রির কথা কেইবা রাখে মনে। কাল রাত্রি শেষে তাই চারিদিক সাজো সাজো রঙিন কাগজ ওড়া, সঙ্গে ওড়ানো বিজয়োল্লাস। ধানি রঙে ধোয়া স্বাধীনতার লাল সবুজ পতাকাবাহী, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে উত্তাল তরঙ্গায়িত মুক্ত জনসমুদ্র। পাকা ফসলের ঘ্রাণ মাখা রক্ত সিক্ত রিক্ত শাখা প্রশাখা। বিরাট প্রান্তরে কে কাকে ডাকছে কাছে দূরে, বাংলার ভিতরে বাহিরে। সবাই এখন বজ্রমুষ্টি। মুক্তির সনদ হাতে ছাত্র, শিক্ষক, কৃষক, মজুর, দিবারাত্র মুক্তির অতন্ত্র যোদ্ধাদের হাত। কোথায় হে রায় রায়ান, জীবনানন্দ, শেখ মুজিব, 7.5 কোটি কোকিলের কলরবে মুখরিত বাংলার নিসর্গ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সারা দেশে ম্লান মুখ পশু পাখি, ম্রিয়মান ফুল ফল বাংলার ঘর ছাড়া 9 মাস করেছে তারা। কত কান্না যে জমাট বেঁধে নিরেট পাথর, পলকা টোকাতেও নেমে আসবে অবরুদ্ধ প্লাবনের তোড়। বুকের গভীরে রক্ত জপা যে ক্ষত, তার রং আবিষ্কারের সীমানা পেরিয়ে ভয় বা বিস্ময় নয়, আজ শুধু বাঁধ ভাঙা হাসি, কান্না, আলিঙ্গন। মুজিব জীবনানন্দের রূপসী বাংলায় সব নদী জীবনের সব লেনদেন মিটিয়ে ফেরার পথে ঘরমুখ বাংলা মায়ের দামাল ছেলেরা। জয় বাংলা ধ্বনিতে উঠেছে মেতে আবহমান বাংলা ও বাঙালি। নানান রকম চিঠি আসে নানান রঙের খামে। প্রাপক থাকে ডান দিকে, তার প্রেরক থাকে বামে। দেশে তখন যুদ্ধ ভীষণ, এদিক সেদিক গোলা। বলছি কথা 71, যায় না যাকে ভোলা। বন্ধ হঠাৎ গোলাগুলি, বন্ধ প্যারেড পিটি। লাল সবুজের খামে এলো অবাক করা চিঠি। চিঠির ভেতর লেখা আছে শুধুই একটা কথা, এই নে স্বাধীনতা। চিঠির প্রেরক ভাইয়া, বাবা, প্রাপক পুরো দেশ। এক বাক্যে চিঠি শুরু, এক বাক্যেই শেষ।
আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। 50 বছর পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে প্রত্যাশা রাখি বাংলাদেশ অনেক অনেক দূর এগিয়ে যাক, অনন্য উদাহরণ হয়ে থাকুক সমগ্র বিশ্বে সাম্য, উন্নতি ও সমৃদ্ধিতে। শুভ বিজয় দিবস।